ক্ষেত্রে শুধুমাত্র জামাত ছাড়া, কারণ জামাত বলেই দিচ্ছে যে নারীর এই অধিকারই নাই শীর্ষ পদে যাওয়ার। এই জায়গাটাতে আমাদের আপত্তি। কে করলো কি করলো না এটা পরের কথা, সেটা আরেকটা বিষয়, সেই বিষয় এখানে আনলে চলবে না। আরেকটা বিষয় হচ্ছে আপনি দেখুন যে মুনাফিকি কাকে বলে এবং দ্বিচারিতা কাকে বলে, সেটা তো জামাতে ইসলামী। আপনি এই 14-16কে হত্যার জন্য আওয়ামী লীগকে সংস্কার কমিটিতে বৈঠকে ডাকবেন না, নির্বাচনে রাখবেন না। 30 লক্ষ লোক, আমি বলি 30 লক্ষ লোক, আমি তো সরকারের কথাই বলছি, 30 লক্ষ লোক মারার হত্যার যাদের অভিযুক্ত, যে আত্মসমর্পণ দলিলে লেখা আছে সরাসরি একটি কথা যে পাকিস্তানি সেনা নৌ বিমান বাহিনীর পাশাপাশি সিভিল আর্ম ফোর্স এই আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে। সেই সিভিল আর্ম ফোর্স হচ্ছে জামাত এবং আল বদর আল শামস। আজকে নির্বাচনের আগের রাতে আমাদের আলাপ করতে হচ্ছে যে এই জামাত ইসলামী প্রধান রাজনৈতিক দল, যাদের হাতে দেশের ক্ষমতা যেতে পারে, যেই দলটি পুরা দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, তারা আজকে যে সেই দেশের দায়িত্বে থাকবে, এর চাইতে বড় দ্বিচারিতার কি হতে পারে? সেইটা এই সরকার ভুলিয়ে দিল এবং এই তরুণরা এই ভুলে গেল। এবং এই যে আমরা 2 তারিখ 3 তারিখ 4 তারিখে যেই দেশাত্মবোধক গান শুনলাম, যেই নরনারীরা একসাথে তরুণীদের মিছিল দেখলাম, কখনোই কি পোশাক নিয়ে কোনো কথা হয়েছে? কখনোই কি এই সমস্ত কোনো কথাবার্তা আসছে? জামাতের আমিরের আজকে যেই সমস্ত ভাষণ আমরা গত 15-20 দিনে শুনলাম, অধিকাংশই তো নরনারীর সম্পর্ক ভিত্তিক। দেশের অর্থনীতি, আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক ভবিষ্যতের চাইতে নারীর পোশাক কি হবে, নারীর কর্মঘণ্টা কি হবে, নারীকে তিনি কিভাবে মা 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 মার মতো একটা সংবেদনশীল শব্দকে রীতিমতো বিতর্কিত করে ফেললেন। অর্থাৎ নারী শুধু মা ছাড়া আর কোনো ভূমিকায় অবতীর্ণ হবে না। নারী গবেষক হবে না, বিজ্ঞানী হবে না, দার্শনিক হবে না, কবি হবে না, কিছুই হবে না। অর্থাৎ এই যে পরিস্থিতিটা, এটা আমাদের সমাজে যেইভাবে একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি আমাদের এখানে আছে, অসহিষ্ণুতা আছে, ঠিক একইভাবে আগামীতে এই সাম্প্রদায়িক শক্তি যদি ক্ষমতায় আসে, এইখানে আমরা একটা বিভাজন দেখতে পাচ্ছি, যে নারীকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখার একটা চেষ্টা, এবং এই জায়গাটা আমাদেরকে অবশ্যই বিচলিত করে। আপনি আজকে দেখুন যে নারীদের মুখ দিয়েই বলানো হচ্ছে যে আমরা পুরুষরা থাকবে। কাজে আজকে আমাদের এই পরিস্থিতির সামনে আমরা কেন যাব? এবং এই যে প্রগতিশীল রাজনীতির যে একটা ব্যর্থতা, সেই ব্যর্থতা যেমন আওয়ামী লীগের, জামাতের আমির তো বলেছেন তার দল হচ্ছে মধ্যপন্থী প্রগতিশীল দল, সেটা তো যখন আপনার সঙ্গে কিংবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আলাপ করে তখন বলে, আবার যখন আল জাজিরায় সাক্ষাৎকার দেয় তখন বলেন যে আমরা ধাপে ধাপে সরিয়ে আইন কায়েম করব, কারণ এগুলো উনিটা ভারতীয় প্রচার মাধ্যমকে বলেছেন, এটা আল জাজিরাতেও বলেছেন। এই যে প্রগতিশীল দল মধ্যপন্থী, এবং সেটা অনেক সময় বলেন যে আমরা মডারেট, আমরা প্র্যাকটিসিং মুসলিম। এবং এই জামাতের যিনি হোতা, মূল যে প্রবক্তা মওদুদী সাহেব বলেছেন গণতন্ত্র হচ্ছে আল্লাহর বিরুদ্ধের একটা নিয়ম, এবং সেখানে জনগণের সার্বভৌমত্ব তৈরি হয় এবং আল্লাহর সার্বভৌমত্ব মানুষ মানে না, কাজে গণতন্ত্রের চর্চা করা যাবে না। সেটা কিন্তু জামাতের একদম যে ফাউন্ডার তার কথা, এবং কাজেই তারা সেইখান থেকে ঘুরে এসে আজকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়ে এখানে যেতে চাচ্ছেন। তার চাইতে ইসলামিক আন্দোলন যা বলে পরিষ্কার কথা যে আমরা এইটা করব, শরিয়া আইন আমরা কায়েম করে। এই যে আপনি 40-এর লাহোর প্রস্তাব থেকে শুরু করে প্রত্যেকটা সরকারের সময় কিন্তু জামাত এই দ্বিচারিতা করেছে। এই 86 সালেও নির্বাচনে হঠাৎ করে তারা আওয়ামী লীগের সাথে মিলে বিএনপিকে বাদ রেখে এরশাদকে বৈধতা দেবার নির্বাচনে অংশ নিয়েছিল। কাজে এই যে পরিস্থিতি, এই জায়গাটাতে আমাদের যে আর্থসামাজিক রাজনৈতিক যে বাস্তবতায় আমরা মনে করি যে এই বাংলাদেশের সামনে একটা খুব বড় ধরনের একটা সিদ্ধান্ত নেবার সময় আসলে অপেক্ষা করছে, সেটাকে আগামীকাল দিচ্ছে। তো সুতরাং একটা নারী যদি হচ্ছে পুরুষের মতো 8 ঘন্টা না করে যদি 5 ঘন্টা করে, তাহলে সে তার বাচ্চাকে পরিচালনা করতে পারবে। আমি শেষ করি, শুধু বাচ্চাকে পরিচালনা সে করতে পারছে, সাথে সাথে তার চাকরিটা কন্টিনিউ করতে পারছে, আর সে সাথে সাথে সে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে। তার মানে যারা কর্মজীবী নারীরা তারা আর একটু উৎসাহিত হবে যে আমার কর্মে যাওয়া দরকার, আমি সুযোগ পাচ্ছি, যেহেতু আমি 5 ঘন্টার বেতন এখান থেকে পাচ্ছি, 3 ঘন্টা গভর্নমেন্ট থেকে পাচ্ছি। তো সুতরাং কর্মজীবী নারীদেরকে আরো উৎসাহ দেওয়া হচ্ছে। কিন্তু তার বিপরীতে আপনি যখন 2,500 টাকা তাকে দিচ্ছেন, অনেক নারী আছে যারা ধরেন বাসায় কাজ করে, তারা হয়তো মাসে 2,500 টাকা 3,000 টাকা পায়, কিন্তু তারা যখন দেখবে যে 2,500 টাকা গভর্নমেন্টের পক্ষ থেকে পাবে, তারা কখনো চাকরিতে যাবে না। আমি একটু আসি, আমি আপনাকে এই জায়গাটা একটু ক্লিয়ার করেন আমাকে। সেটা হচ্ছে যে 5 ঘন্টা আর 3 ঘন্টা এটা তো চাকরিজীবীদের ব্যাপার, কিন্তু 2,500 টাকার যে টাকা সেটা কি শুধু চাকরিজীবীরা পাবে? সবাইকে দিচ্ছেন আপনি, তো সবাইকে দিচ্ছেন, সবাইকে দিয়ে তো আপনি যারা কর্মের জন্য আগ্রহী তাদেরকে তো আপনি টাকাটা দিয়ে তাদের কাছ থেকে সরাই দিলেন। আপনি তো রিলিফ দিচ্ছেন আপনি এখানে, কিন্তু এখানে তো সে কর্ম করছে, কর্মের সাথে সে একটা অ্যাওয়ার্ড পাচ্ছে, কিন্তু আপনি সেখানে রিলিফ দিচ্ছেন। কখন পাবে? বাচ্চা হলে নাকি সব সময়? না, সব সময় পাচ্ছে। সবসময় 5 ঘন্টা কাজ করবে না, সে 5 ঘন্টা না, কিন্তু তাকে কখনো বলে না তুমি 8 ঘন্টা কাজ করতে পারবে না। কেউ যদি 8 ঘন্টা কখনো বলে নাই যে তুমি 10 ঘন্টা 15 ঘন্টা 20 ঘন্টা করতে পারবে। আমাদের অনেক নারী আছে যারা ওভারটাইম কাজ করে, 10 ঘন্টা 12 ঘন্টা করে, কিন্তু সেখানে কখনো বলা হয় নাই যে আপনাকে বাধা প্রদান করছে যে আপনি ওভারটাইম কাজ করতে পারবেন না, সেটা বলা হয় না। বলা হচ্ছে কোনো নারী যদি মনে করে আমি 5 ঘন্টা কাজ করব,
আর বাকি 3 ঘন্টা গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে অ্যাওয়ার্ড দেওয়া হবে। এখানে নারীকে সম্মান করা হয়েছে, এখানে নারীকে রিলিফ দেওয়া হয়নি যে আপনি ঘরে বসে থাকবেন, আপনার কাছে 2,500 টাকার একটা রিলিফ কার্ড আসবে। নারী চাইলে 5 ঘন্টা কাজ করতে পারবে নাকি শুধুমাত্র যাদের বাচ্চা আছে তারা পারবে? মানে জামাতের যে পলিসি যে এটা আছে সেখানে বলেছে যে নারীরা যারা কর্মজীবী নারীর কথা বলেছেন, যেহেতু পরিবার পরিচালনা করতে হয়, কর্মজীবী নারী, সে যদি 5 ঘন্টার সাথে সে চাইলে কন্টিনিউ করতে পারে, কিন্তু সে যদি না করতে চায় তাহলে গভর্নমেন্টের পক্ষ থেকে তাকে কর্মের ক্ষেত্রে আরো উৎসাহ প্রদান করা হয়েছে। তাকে ঘরে বসানোর জন্য বলে নাই, কিন্তু আপনি যখন তাকে কাজ ছাড়া ঘরে বসে আপনি যখন 2,500 টাকা তাকে টাকা দিবেন, আপনি বরং তার কর্মের প্রতি অনুৎসাহিত করেছেন, সেটা বরং তার জন্য আরো সম্মানহানি। কিন্তু জামাতের এখানের পক্ষ থেকে কর্মজীবী নারীদেরকে আরো উৎসাহ প্রদান করা হয়েছে, কিন্তু আমরা এটাকে মিসকোট করে আমরা মনে করছি যে না, তাদেরকে ঘরে বসানোর জন্য তাদেরকে। কিন্তু আপনি দেখেন, আমরা বললাম হচ্ছে আপনি যখন কাউকে টাকা দিবেন সে তখন হচ্ছে কি কাজের প্রতি অনুৎসাহিত হবে, কিন্তু আপনি বিপরীতে যখন বেকার ভাতা দিবেন সেটা কি, সেটাও তো আপনি কাজের প্রতি অনুৎসাহিত করছেন, সেখানে আপনার কোনো সমস্যা না। কিন্তু এখানে যদি 3 ঘন্টার জন্য তাকে এক্সট্রা গভর্নমেন্টের পক্ষ থেকে অ্যাওয়ার্ড দেওয়া হয়, সেটা তাকে কর্মের প্রতি তাকে নাকি অনুৎসাহিত করা হচ্ছে। 3 ঘন্টা কে কাজ করবে? সরি, ফ্যাক্টরিতে বাকি 3 ঘন্টা কে কাজ করবে? নারী তো চলে আসলো। বলা হয়েছে সে চাইলে করতে পারে, কেউ যদি না করতে পারে, কেউ যদি না করতে চায়, সেই জায়গায় ফ্যাক্টরিতে 3 ঘন্টা কাজ করা হবে না, সেভাবে তাকে জয়েন করা হবে, সে সেভাবে জয়েন করবে। আপনি যখন যদি অনেকে আছে অনেক জায়গায় এক জায়গায় কাজ করে, সে ওভারটাইম করার জন্য অন্য জায়গায় কাজ করে, তখন নতুন কেউ এসে এখানে অন্তর্ভুক্ত হতে পারবে, কাজ করতে পারবে। তো সুতরাং আপনি অনেকে আছে, আপনি দেখবেন বাস্তবসম্মত মনে করেন? অসম্মত না। আপনি কেউ যদি 5 ঘন্টা এখানে কাজ করে, অনেকে আছে ওভারটাইম এসে অতিরিক্ত অন্য জায়গায় কাজ করে, আমাদের অনেকেই আছে যারা কয়েক জায়গায় কাজ করে। তো সুতরাং অন্য কেউ এসে সে ওভারটাইম করতে পারে সেখানে, এটা তখন প্যাটার্নটা সেভাবে। এখন আমরা তো অভ্যস্ত না, আপনি ইউরোপে দেখবেন হচ্ছে টাইম কাজ করে, মানুষ 3 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা ব্যাপী কাজ করে। তো সুতরাং এটা তখন আমাদের আমরা তো স্ট্রাকচার, আপনারা ইসলাম নাই, আমাদের স্ট্রাকচার আপনি ইসলাম নাই এরকম দেশের কথা বলেন, আর দেশ শাসনের না, এটা আপনার চিন্তাটা আপনি ঢুকিয়ে দিচ্ছেন এখানে। আমি ইসলামের রাষ্ট্র কথা বলি না, আমি এক্সাম্পল দিলে যে ইসলামের রাষ্ট্র থেকে এক্সাম্পল দিতে হবে, এর বাইরে থেকে এক্সাম্পল দিতে পারবে না, এটা তো আপনার পার্সোনাল চিন্তা। এটা তো আপনার পার্সোনাল চিন্তা, দিতে পারবেন না, আমি সেটা প্রশ্ন করি না। আমি জাস্ট প্রশ্ন করেছি যে যখন আপনি শ্রমের বিষয়টা বলছেন এটা ইউরোপে এরকম করে, আবার যখন নারী নেতৃত্বের কথা বলছেন তখন ইউরোপের কথা ধর্মের কথা কোনো কথা বলি না, আমি তো সেখানে কোনো ধর্মের কথা বলছি না। আমি বললাম হচ্ছে স্ট্রাকচার কেমন, আপনি বললেন যে এটা কিভাবে সম্ভব, এই স্ট্রাকচার কি হয় কখনো, তখন আমি আপনাকে এক্সাম্পল দিলাম, উন্নত বিষয় তো হয়। এটা না বলি না যে আমি ধর্মীয় কোনো বিষয়টা এখানে টেনে নিয়ে আসছি, যে ধর্মের কোনো এক্সাম্পল আমি এখানে দিচ্ছি হচ্ছে আপনি যে বললেন যে 3 ঘন্টা অতিরিক্ত কেউ কি চাইলে কাজ করতে পারবে, আমি বলেছি ইউরোপে তো হয়, ঘন্টা পেপি কাজ হয়, কেউ 1 ঘন্টা কাজ করতে চায়, কেউ 2 ঘন্টা কাজ করতে চায়, কেউ 3 ঘন্টা কাজ করতে চায়, এভাবে কর্মঘন্টা 5 ঘন্টা, তো অস্ত্রঘটার মাঝখানে উঠে এসে চলে যাবে, কারণ 5 ঘন্টা শেষ। আপনি একটা প্লেন চালাচ্ছে, তা 5 ঘন্টা শেষ, কারণ প্লেনও তো চালানো যাবে না, কারণ যে পরিমাণ পোশাকের যে বিধি নিষেধ আছে, পোশাক নিয়েও তো অনেক কথাবার্তা হচ্ছে। এখন ধরেন যে এই যে ব্যাপারগুলো প্রাসঙ্গিকতাকে বাদ দিয়ে তার ওখানে চলে, আপনি দেখেন না, ঠিক আছে, এই যে জামাতের আমির সাহেব, তার স্ত্রীকে আমরা কি চোখে দেখেছি, নাকি তাদেরকে দেখা যাবে না? সেই তুলনায় তারেক রহমানের তো একটা পারিবারিক অবয়ব আমরা দেখতে পেলাম। আমরা একটা নারী বর্জিত দেশের দিকে কি এগোচ্ছি? আমরা এই যে গণতন্ত্রের কথা উনি বললেন, উন্নত দেশগুলো সবসময় আমরা দেখি যারা নির্বাচনে দাঁড়ান পাশে সহধর্মী বা সহধর্মিনী থাকেন, জামাতের কাছে এটা কি আমরা প্রত্যাশা করতে পারবো? ওনারা বলবেন আমরা ইসলামিক দল, হ্যাঁ আমরা দেখবো যে ইসলামিক দল, হ্যাঁ আমি অবশ্য কেন আমি আমাকে বলতে দেন। আমি যখন কথা বলছি, আমরা জোবাইদুর রহমানকে, জাইমা রহমানকে যেভাবে দেখেছি, জামাতের আমিরকে যদি আমিরের স্ত্রীকে যদি সেভাবে দেখে থাকেন আপনি, ধন্যবাদ। আমি এটা নিয়ে আসলে আর কোনো মন্তব্য করতে চাই না। আরেকটা কথা আমি আপনাকে বলি, এই যে ধরুন এই সমস্ত ভূতের ঠ্যাঙের যে কথাগুলো বলা হচ্ছে, কোথা থেকে আসছে জানেন? এই যে সরকার চুক্তি করছে 7 দিন নাই নির্বাচনে, তার আগে থেকে আপনি চাকরি দিচ্ছে 28 তারিখে যে জুলাই জাদুঘরের নামে, সেখানে 100 পদ তৈরি করা হয়েছে, 70,000 টাকা বেতন, ওয়াকিং ইন ইন্টারভিউ। কোনোদিন শুনেছেন যে এই ওয়াক ইন্টারভিউ করে আপনি 70,000 টাকার বেতনে চাকরি পাওয়া যায়? এই বাংলাদেশে তো একটা চাকরিবিধি আছে ভাই, গেল। আপনি দেখুন যে উন্নয়নের যে অবস্থা, চট্টগ্রাম বিভাগের জন্য 44% উন্নয়ন বরাদ্দ করা হয়েছে, এগুলাকে বাস্তবায়ন করবে কিভাবে সরকার? এবং আমরা যেই কথাগুলো বারবার বলছি, আসল কথাটা হচ্ছে যে গণ অভ্যুত্থানের যে গণতন্ত্র এবং বাক স্বাধীনতাটা আমরা বারবার বলেছি, আগামী সরকার এবং বিরোধী দলের এইটা যেমন প্রধান একটা কাজ হবে, ঠিক একই সাথে তাদের কাজ হবে মব সন্ত্রাস এবং এই আইনের শাসন যারা নিজের হাতে তুলে নিয়েছিল, আগামীতে যাতে না নিতে পারে। কারণ আপনি যখনই একটা কথা বলবেন, আপনার সাথে আমার কথা মিলবে না, আপনি বলবেন অমুক অমুকের দোষর, অমুক ওইটা করতে চায়। অর্থাৎ এই চোখ রাঙানো, যেইটার বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছিল, ওই চোখ রাঙানো কিন্তু এখনই আছে। আপনার সাথে আমার পছন্দ হচ্ছে না, আপনি দোষর, আপনি এখান থেকে চলে যান। আপনি কিভাবে ঠিক করেন যে কে কে নির্বাচনে থাকবে আর থাকবে না? আপনি নির্বাচনে আসতে দিতেন, আপনার লাল কার্ড দেখিয়ে দিত জনগণ, সেই ভয় কেন এত?
এই যাদেরকে আপনারা এত ভয় পাচ্ছেন কারণ হচ্ছে কি 1 বছরের একটি দল আপনারা পেলে পুষে বড় করবেন এবং সাথে জামাতকে দিয়েছেন এবং সেটা বিএনপি জামাত এনসিপি মিলে 3টি দলকে তারা আলাদা করে ফেললো। সকল বৈঠকে দেখবেন সরকার এই 3টি দলের সাথে আলাদা আলাদা বৈঠক করেছে, তারপরে অন্যদের সাথে 30টি দলের মধ্যে আবার বিভাজন। নিউ ইয়র্কে গেছে এদেরকে নিয়ে, কোন যুক্তিতে? বিএনপি না হয় 40% ভোট পেয়েছে, জামাত 4 থেকে 7% ভোট পেয়েছে এই পর্যন্ত। আর এনসিপি তো 1 বছর হয়ই নেই, তাদের নিবন্ধন ছাড়া দলকে নিয়ে নিউ ইয়র্কে চলে গেছে। আপনি জুলাই জাদুঘরে সকলকে নিয়ে যাওয়ার কথা, প্রধান উপদেষ্টা গেছেন, এই 3 দলের নেতৃবৃন্দ তার সাথে গেছেন, আর দলের নেতাকর্মী নাই। এই যে আপনি একটা বিভাজন আপনি তৈরি করলেন, এই বিভাজনের মাধ্যমে আপনারা কি করছেন? পিক অ্যান্ড চুজ অ্যান্ড পিক। এতে আমাদের এই সংকটটা আরো তীব্র হচ্ছে, যেই সংকটের কারণেই আপনি বারবার আমাদের যে গত 54 বছর এই নির্বাচন কি সেখান থেকে আমাদেরকে মুক্তি দিবে? আমরা উইশফুল থিংকিং তো আমাদের থাকবে, আমরা নির্বাচনে যে জিতুক আমরা এটা থেকে মুক্তি পাবো। আমরা যে জিতুক বা যে হারুক, আমরা যদি ইঞ্জিনিয়ারিং না দেখি, আমি বিশ্ববিদ্যালয় পর্যায়ে যে ইঞ্জিনিয়ারিং দেখেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সুপ্তগুপ্ত ছিল, যারা বলেছিল যে যেই বড় বড় বক্তৃতা দিয়েছিল বঙ্গবন্ধুর নামে, আপনি সার্জিস আলমের কথা দেখুন, তার এখন আবার বড় বড় বক্তৃতা দেয় মুজিব কাল্ট, আবার এই বঙ্গবন্ধুর নামে, তার চাইতে ভালো বক্তৃতা আমি আর শুনি নাই। জোর করে বক্তৃতা দেওয়ানো যায়? এই বক্তৃতাগুলো তারাই তখন দিয়েছেন, হাসনাত আব্দুল্লাহ দিয়েছেন, সার্জিস দিয়েছেন, আবার 2 বছরের মধ্যে দেখলাম যে তারা বিরাট চেঞ্জ হয়ে গেছেন। কাজেই শীত আসলে যেমন লেপ আপনি তরঙ্গ থেকে নামান, শীত চলে গেলে তরঙ্গে ওঠান। আপনি রাজনৈতিক দলের এই নেতাদের তরঙ্গের মতো সময় আছে, তারপর আমরা বিরতিতে যাব। না, আমি একটু আসলে নারীর বিষয়টা নিয়ে টেনে গিয়ে অন দ্য পয়েন্ট হলে সুবিধা আর কি। দেখেন, আপনি জামাতকে যদি বিএনপির চোখে দেখেন তাহলে আপনার লাভ হবে না, বা বিএনপিকে যদি জামাতের চোখে দেখেন তাহলে আপনি সঠিক দেখাটা আপনার হবে না। ভাই বললো না যে তারেক রহমান সাহেব যখন রাস্তায় নামে তখন ওয়াইফকে নিয়ে যাচ্ছেন, তার মেয়েকে নিয়ে যাচ্ছেন, জামাতের কাউকে দেখছেন না। এখন আমরা তো দেখার চেষ্টা করি না, মানে আমরা বলি না যে প্রিয় করলে রসিকতা আর অপ্রিয় করলে কুটিলতা, মানে প্রিয় করলে ভালো লাগবে। আপনি জামাতের আমিরের ওয়াইফ, তিনি প্র্যাকটিসিং একজন ডক্টর, তিনি সমাবেশে বক্তব্য দিয়েছেন। খালেকুজ্জামান সাহেবের ওয়াইফ সমাবেশে বক্তব্য দিয়েছেন, রাজপথে ভোট চাচ্ছেন। প্রত্যেকটা আপনি দেখবেন এই পর্যন্ত মহিলাদের যত মিছিল আছে প্রত্যেকের ওয়াইফ নিয়ে রাস্তায় নেমেছে, কিন্তু আমরা কথা হচ্ছে সেগুলো দেখি না। এটা হচ্ছে বিষয়, আপনাকে দেখতে হবে। কিন্তু আপনি দেখেন জামাতের আমিরের ওয়াইফ প্র্যাকটিসিং ডক্টর এবং ওনার 2জন কন্যা, 2জনে ডক্টর, 2জনে প্র্যাকটিসিং। কিন্তু আপনি তারেক রহমান সাহেবের ওয়াইফ, সে কি প্র্যাকটিসিং ডক্টর? অনেক অ্যাওয়ার্ড আছে ওনার, কিন্তু উনি প্র্যাকটিসে নেই। ওই দিন রাজশাহীতে বক্তব্য দেওয়ার জন্য ঘোষণা দিয়েছেন, তারেক রহমান সাহেব আটকা দিলেন যে বক্তব্য দেওয়া দরকার নেই। তার মানে কি? ওনার মেয়ে ব্যারিস্টার, কিন্তু প্র্যাকটিসিং না। কিন্তু আমরা তো শুধুমাত্র এই পর্দা ছাড়া কেউ আসলে তাকে মনে করি যে আছে, কিন্তু পর্দা সহ কেউ আসলে তাকে আমরা মনে করি না। ওইটা বলি না, আমি শেষ করি মাহবুব ভাই, আমি শেষ করি না, আমি শেষ করি না, আমি শেষ করতে হবে, আমি শেষ করতে হবে। আমি কি বলেছি? আমি বললাম হচ্ছে না, আপনি নিজামী, আপনি ডাক্তার শফিকুর রহমান সাহেবের ওয়াইফ, আমি শেষ করি মাহবুব ভাই। আপনার আপনি জানেন, আপনি বলেন, আপনি বলার সময় আপনি বলবেন, ডাক্তার শফিকুর রহমান সাহেবের ওয়াইফ রাস্তায় নেমেছে, মিছিলে নেমেছে, সমাবেশ করেছে, বক্তব্য দিয়েছে, হয়তো উনি হিজাব পরার জন্য উনি হয়তো দেখেন নাই, আমি সেটা বলতে চাচ্ছি। কিন্তু তারেক রহমান সাহেবের হয়তো হিজাব পরেন নাই, ওনারা রাজপথে নেমেছেন, এই জন্য উনি দেখেছেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে আপনাকে তো 2 দিকে চিন্তা করতে হবে, আপনাকে 2 দিক থেকে তো দেখতে হবে আপনাকে। তো সুতরাং আমি প্রথমেই বলেছি, আপনি প্রত্যেককে যদি নিজের মতো করে চিন্তা করলে হবে না। আপনাকে প্রত্যেকটা দলের স্ট্রাকচারে চিন্তা করতে হবে, যে যেভাবে নামবে তাকে সেভাবে চিন্তা করতে হবে। তারপরে দেখেন এই কয়েকটা বিষয় আসছে, যেমন হচ্ছে আপনার এই অনেকগুলো বিষয় আসলে মানে কথা বলার সময় আসছে, কিন্তু পরবর্তীতে প্রশ্ন আরেকটা চলে আসে আর কি। যেমন আমাদের ধর্মনিরপেক্ষবাদ দিয়ে মাহবুব একটা কথা বলেছেন যে ধর্মনিরপেক্ষবাদকে বাদ দেওয়া হয়েছে। আপনি দেখেন আমাদের স্বাধীনতা ঘোষণাপত্র, যেটা প্রথম আমাদের সংবিধান, মুজিবনগর সরকার যে স্বাধীনতা ঘোষণাপত্র, স্বাধীনতা ঘোষণাপত্রে আমাদের এই ছিল কি? সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। সেখানে কিন্তু ধর্মনিরপেক্ষবাদ ছিল না। আপনি যখন পরবর্তীতে যখন 72 সংবিধান করলেন, সেখানে আপনি ধর্মনিরপেক্ষতা নিয়ে আসলেন। এরপরে আপনি যখন ধর্মনিরপেক্ষতা আনলেন, আবার আল্লাহর উপর আত্মবিশ্বাস, তাহলে একটার সাথে তো একটা সাংঘর্ষিক। তো সুতরাং আপনি যদি বলেন যে ধর্মনিরপেক্ষবাদকে বাদ দিয়ে পুরো সংবিধানটাকে করা হচ্ছে, আপনি যদি বলেন যে ধর্মনিরপেক্ষতা জিয়াউর রহমান সাহেব তো বাদ দিয়েছেন, আল্লাহর উপর আত্মবিশ্বাস যখন উনি নিয়ে আসছেন, সেটা পরবর্তীতে আওয়ামী লীগ আবার নিয়ে আসছেন। তো সুতরাং আপনি যদি বলেন যে ধর্মনিরপেক্ষতা বাদ দিয়ে পুরো জুলাই সংস্কারটাকে করে দেওয়া বা দেশটাকে একদিকে নিয়ে চলে যাওয়া, এটা ঠিক না। তারপরে হচ্ছে হাসান আব্দুল্লাহ বা এরাও তো হচ্ছে দেখেন আগে আওয়ামী লীগ অনেকেই করেছে, কিন্তু পরবর্তীতে জুলাই আন্দোলনে তারা ভুল বুঝতে পেরে তারা কিন্তু আওয়ামী লীগের এগেইনস্টে দাঁড়িয়েছিল। যে সাজিদ, সে কমিটিতে ছিল, কমিটি থাকার পরও সে রাস্তায় নেমেছে, এবং আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলা এত সহজ ছিল না। তারপরেও তো তারা রাস্তায় নেমেছে। তো তারা রাস্তা নেমেছে, এই জন্য তার অতীতটাকে আপনি টেনে নিয়ে আসবেন, তারপর পরবর্তীতে ভবিষ্যৎটাকে আপনি আনবেন না। সে যখন নেমেছে তখন তো এটাকে অস্বীকার করে নেমেছে, আওয়ামী লীগকে অস্বীকার করে নেমেছে।
তো সুতরাং আমি আগেরটাকে নিয়ে আসলাম, যে আগে ছাত্রলীগ করছে, শেখ মুজিব নিয়ে বক্তব্য দিয়েছে, তো সুতরাং এখন পরবর্তী তার মধ্যে পরিবর্তন হতে পারবে না, অনুশোচনা আসতে পারবে না, সে চাইলে নতুনত্ব চিন্তা করতে পারবে না, এইটা থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা থেকে তো আমাদেরকে বেরিয়ে আসতে হবে। তো সুতরাং আমাদের প্রত্যেকটা জায়গা থেকে আমরা আমাদের চিন্তাটা বলবো, কিন্তু চিন্তাটা বলার ক্ষেত্রে আমাদেরকে তো সার্বিক কিন্তু ধরেন সবকিছু দেখে দুইটা করা উচিত। আচরণের, একটা তো অভিনয়, একটা আসল। কোনটা অভিনয় কোনটা আসল? ধরেন যখন যখন যেটা বঙ্গবন্ধুকে সামনে নিয়ে আসবে। বক্তৃতা দিয়েছে সেইটা আসল ছিল, নাকি এখন যখন কার্লো বলছে সেইটা আসল? না না, আমি তো আপনাকে বললাম, তারা যখন বক্তব্য দিয়েছে, দেওয়ার পরে পরবর্তীতে তাদের মধ্যে সেই অনুশোচনা আসছে যে বঙ্গবন্ধু যেটাকে লালন করতো সেটাকে লালন এখন করছে কিনা, আওয়ামী লীগ এখন করছে কিনা, যে 70 ইলেকশনে উনি স্বাধীনতার দিয়েছেন যখন শুধুমাত্র বক্তৃতা দিয়েছিল তখন এগুলো জানতো না? জানতো, অবশ্যই জানতো, কিন্তু পরবর্তীতে যখন তাদের এই ভুলগুলো দেখতে পেয়েছে তখন তারা ভুল সংশোধন করেছে। ভুল সংশোধন করার সুযোগ সবারই আছে, সবাই সুযোগ আছে। এই কারণে সে আগে যেটা করেছে এটাকে আমরা টেনে নিয়ে আসবো, পরবর্তীতে তার সংশোধনের বিষয়টা আমরা নিয়ে আসবো না। আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তো একসময় পাকিস্তানের স্লোগানও দিয়েছে, কিন্তু পরবর্তী যখন বাংলাদেশের স্লোগান দিয়েছে, আমরা কি বলবো যে পাকিস্তানের আগে